হ্যালো স্টুডেন্টস, সায়েন্স টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সায়েন্স বিষয়ের ফ্রি টিউশনের জন্য এবং সায়েন্সের যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর শেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞানের যে 50 নম্বরের সেট তোমাদের নভেম্বর মাসে দেওয়া হয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান। এটি খুবই গুরুত্বপূর্ণ। এই সেটের কোশ্চেনগুলি খুব সুন্দর করে তোমাদেরকে তৈরি করতে হবে, কারণ এই সেটের উপরেই কিন্তু নির্ভর করছে তোমাদের ক্লাস 7-এ ওঠার মূল্যায়নপত্র। সবার প্রথমে আমরা প্রশ্নপত্রটি দেখে নেব। দেখো, এক দাগে আছে ঠিক উত্তর নির্বাচন করা, এমসিকিউ টাইপ কোশ্চেন, 1 নম্বরের 9টি। তারপরে আছে শূন্যস্থান পূরণ, 2 দাগে আছে 3টি কোশ্চেন, 1 নম্বর করে, টোটাল 3 মার্কস। 3 দাগে আছে ঠিক অথবা ভুল নির্ণয়, এখানে 1 নম্বর করে 3টি প্রশ্ন আছে। 4 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, এখানে 3টি প্রশ্ন আছে, 1 নম্বর করে, টোটাল 3। 5 দাগে দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও, 2 নম্বরের 7টি প্রশ্ন আছে, টোটাল 14। এবং 6 দাগে 3 নম্বরের 6টি কোশ্চেন আছে, টোটাল 18। তাহলে এই গেল টোটাল তোমাদের কোশ্চেন পেপার হচ্ছে 50 নম্বরের। তো চলো আমরা এক এক করে সমস্ত প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করি এবং তোমরা খাতাতে কিভাবে লিখবে সেটা অবশ্যই দেখে নাও। 1.1 বলছে সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় 4টে অপশনের ভেতরে কুইনাইন হচ্ছে সঠিক উত্তর। তাহলে 1 দাগের উত্তর হচ্ছে অপশন খ, কুইনাইন। তাহলে তোমরা প্রশ্নটি খাতায় কিভাবে লিখবে? তোমরা প্রথমে দাগ নম্বর দেবে 1.1, তারপরে লিখবে সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় বলে একটা হাইফেন দেবে, দিয়ে খ অপশন লিখে পাশে কুইনাইন লিখে দেবে। প্রত্যেকটি উত্তরে এইভাবেই তোমরা করবে। নেক্সট 1.2 বলছে কৃষিক্ষেত্রে সার হিসাবে যা ব্যবহৃত হয় তা হলো, এখানে অপশন ঘ হয়ে যাবে সঠিক উত্তর, ইউরিয়া। নেক্সট 1.3 বলছে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হলো টেট্রা মানে 4, তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন গ, CCl4। নেক্সট কোশ্চেন 1.4 বলছে হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলো, হেমাটাইট হচ্ছে লোহার একটি আকরিক, তাই এখানে উত্তর হয়ে যাবে অপশন গ, লোহা। নেক্সট 1.5 আয়তন পরিমাপের একক হলো, আয়তন ঘন মিটার বা ঘন সেন্টিমিটার, ঘন ডেসিমিটার আকারে প্রকাশ করা হয়, এখানে দেখো ঘন সেন্টিমিটার আছে, তাহলে 1.5-এর ঘ, ঘন সেন্টিমিটার হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 1.6 বলছে অবিশুদ্ধ রক্ত হলো, অবিশুদ্ধ রক্ত মানে যে রক্তে কার্বন ডাই অক্সাইড বেশি থাকে, অক্সিজেন তুলনায় কম থাকে, তাহলে অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর। যে রক্তে অক্সিজেনের তুলনায় কার্বন ডাই অক্সাইড বেশি থাকে তাকে অবিশুদ্ধ রক্ত বলা হয়। নেক্সট 1.7 যেটি আগ্নেয় শিলা তা হলো, এখানে 4টে অপশনের ভেতরে আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট, অপশন ঘ সঠিক উত্তর। নেক্সট 1.8 বলছে দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো, দেখো এখানে 4টে একক দেওয়া রয়েছে, তার ভেতরে সব থেকে ছোট হচ্ছে মিলিমিটার, তাহলে 1.8-এর সঠিক উত্তর হচ্ছে ঘ, মিলিমিটার। 1.9 বলছে মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় সেটি হলো, মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় তা হলো স্যাডেল সন্ধি, অপশন গ হচ্ছে সঠিক উত্তর। তাহলে দেখো আমরা 1 দাগের উত্তরগুলি আরেকবার দেখে নিই। 1.1 সঠিক উত্তর হচ্ছে খ, কুইনাইন। 1.2 ঘ, ইউরিয়া। 1.3-এর উত্তর গ, CCl4। 1.4 উত্তর হচ্ছে গ, লোহা। 1.5 উত্তর হচ্ছে ঘ, ঘন সেন্টিমিটার। 1.6 উত্তর হচ্ছে খ, যে রক্তে অক্সিজেনের তুলনায় কার্বন ডাই অক্সাইড বেশি থাকে। 1.7 উত্তর হচ্ছে ঘ, গ্রানাইট। 1.8 এটির উত্তর হচ্ছে ঘ, মিলিমিটার। এবং 1.9 এটির সঠিক উত্তর হচ্ছে গ, স্যাডেল সন্ধি। নেক্সট আমরা দেখে নেব 2 দাগের প্রশ্ন। দেখো 2 দাগে শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলি আমরা এবার পূরণ করব। 2.1 বলছে সাগর কুসুম আর ড্যাশ মাছের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায়, সাগর কুসুম আর ক্লাউন মাছ, তাহলে আমরা এখানে লিখে দেব ক্লাউন। তাহলে দেখো সঠিক উত্তর হয়ে গেল সাগর কুসুম আর ক্লাউন মাছের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায়। এবার আমরা করব 2.2 এর প্রশ্ন। বলছে কোনো কঠিন পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট করা হলে ছোট টুকরোগুলোর উপরিতলের মোট ক্ষেত্রফল বড়টির ফলের তুলনায় বেড়ে যায়, তাহলে এটার উত্তর হয়ে যাবে বেড়ে যায়। নেক্সট 2.3 রান্নার বাসনের হাতলে প্লাস্টিকের আস্তরণ দেওয়ার কারণ হলো ধাতুর চেয়ে প্লাস্টিকের তাপ পরিবহনের ক্ষমতা হচ্ছে কম, তাহলে এটার উত্তর হয়ে যাবে কম। তাহলে 2 দাগের শূন্যস্থানগুলো আমরা পূরণ করলাম। এবার আমরা 3 দাগের প্রশ্নগুলি দেখব। দেখো 3.1-এ কি আছে, কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়, এখানে চাপ দিয়ে যদি সংকুচিত করা হয় স্প্রিংকে তাহলে তার ভেতরে স্থিতিশক্তি সঞ্চিত হয়, এখানে দেয়া আছে গতিশক্তি, তাহলে এটা কিন্তু ভুল, এর পাশে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেব। নেক্সট প্রশ্ন 3.2 কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যে চাপের পরিমাণ বেড়ে যায়, এটা বার্নৌলির সূত্র, তোমরা সকলেই পড়েছো যে প্রবাহিত হওয়ার বেগ বেড়ে গেলে
চাপের পরিমাণ কমে যায়, কিন্তু এখানে বলেছে বেড়ে যায়, তাহলে এটাও কিন্তু ভুল, এর পাশে আমরা ক্রস দিয়ে দেবো। নেক্সট প্রশ্ন 3.3 বলছে লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে। পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে হচ্ছে টেন্ডন, কিন্তু এখানে দেওয়া আছে লিগামেন্ট, তাহলে এটাও কিন্তু ভুল। তাহলে 3-এর যে প্রশ্ন 3টি আছে সেগুলো 3টেই কিন্তু ভুল। নেক্সট আমরা 1.4-এর উত্তরগুলো করব। দেখো 1.4-এর 3টে প্রশ্ন আছে, আমরা দেখে নেব এগুলো খাতাতে পূর্ণ বাক্যে কী করে উত্তর লিখব। দেখো প্রথম প্রশ্ন 4.1-এ ছিল যে এসআই পদ্ধতিতে বলের একক কী, তাই পূর্ণ বাক্যে তোমরা উত্তর লিখবে, প্রথমে দাগ নম্বর দেবে, দাগ নম্বর দিয়ে উত্তর লিখবে এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন। নেক্সট কোশ্চেন ছিল জলের গভীরে গেলে তরলের চাপ কিভাবে পরিবর্তিত হয়। দেখো এখানে উত্তর পূর্ণ বাক্যে লিখতে হবে এবং এইভাবে লিখবে 4.2 দাগ নম্বর দেওয়ার পরে জলের গভীরে গেলে তরলের চাপ বেড়ে যায়, এটি হলো সঠিক উত্তর। পূর্ণ বাক্যে কিন্তু অবশ্যই লিখতে হবে। নেক্সট 4.3 বলছে মানুষের দেহে কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায়। মানুষের দেহের মস্তিষ্কে অচল অস্থিসন্ধি দেখা যায়, এভাবে তোমরা উত্তর করবে 4.3 মানব দেহের মস্তিষ্কে অচল অস্থিসন্ধি দেখা যায়। তাহলে 4 দাগের সংক্ষিপ্ত উত্তরগুলো আমরা সমাধান করার পরে 5 দাগে যাব। দেখো 5 দাগে বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, টোটাল 7টি কোশ্চেন আছে, 2 নম্বর করে, আমরা এক এক করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেখে নেব। 5.1 বলছে বিভিন্ন প্রাণীদের থেকে জামা কাপড় তৈরির উপাদান পাওয়া যায়, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো কিভাবে উত্তর লিখবে, প্রথমে দাগ নম্বর দেবে, দিয়ে তোমরা উত্তরটি লিখবে আমরা বিভিন্ন সময় পশম সিল্কের তৈরি জামা কাপড় ব্যবহার করি, জামা কাপড় তৈরির এই উপাদানগুলি আমরা বিভিন্ন প্রাণীদের থেকে পেয়ে থাকি, যেমন বলে 1 2 3 করে তোমরা এগুলো লিখে নেবে। যেমন রেশম মদ থেকে সিল্ক পাওয়া যায়, ভেড়ার দেহের পশম ব্যবহার করে পোশাক তৈরি করা হয়, গরু মহিষ ভেড়ার দেহের চামড়া ব্যবহার করে চামড়ার নানা রকম জিনিস কিন্তু পোশাক তৈরি করা হয়। তাহলে এটি হচ্ছে 5.1-এর উত্তর। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা পজ করে খাতাতে লিখে নিতে পারো। নেক্সট আমরা দেখব 5.2 বলছে জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায়। দেখো 5.2-এর উত্তরটি আমরা লিখব জল ও বালির মিশ্রণ থেকে যে উপায়ে বালিকে পৃথক করা যায় তা হলো, বলে তোমরা 1 নম্বর দিয়ে সব থেকে উপযুক্ত পদ্ধতি হচ্ছে পরিস্রাবণ পদ্ধতি, তো লিখবে এই পদ্ধতিতে ফিল্টার কাগজের সাহায্যে জল ও বালিকে পৃথক করা যায়। এছাড়াও মিশ্রণকে কিছু সময় রেখে দিলে বালি পাত্রের নিচে থিতিয়ে পড়ে এবং জল থেকে বালিকে পৃথক করা যায়, অর্থাৎ এটা হচ্ছে থিতানো পদ্ধতি। তাহলে দুটো পদ্ধতিতে জল ও বালির মিশ্রণ থেকে বালিকে পৃথক করা যায়। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, পরে খাতাতে লিখে নেবে। দেখে নেব 5.3-এর প্রশ্নটি। দেখো একটি অঙ্ক আছে, বলছে 0.09 বর্গমিটার ক্ষেত্রফলে 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো। দেখো উত্তরটি আমরা এইভাবে করব, প্রথমে যে মানগুলো দেওয়া ছিল সেগুলো লিখব, তার আগে দাগ নম্বর দেবো 5.3 বলছে প্রযুক্ত বল সমান সমান দেওয়া ছিল 90 মিটার, ক্ষেত্রফল দেওয়া ছিল 0.09 বর্গমিটার, তাহলে দুটো আমরা লিখে নিলাম। এবার আমরা জানি বলে কমা দিয়ে নিচে লিখবো চাপ সমান সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। দেখো এখানে প্রযুক্ত বলের মান দেওয়া ছিল 90 নিউটন, তাই লেখা হয়েছে 90 নিউটন, আর ক্ষেত্রফল দেখো 0.09, এটাকে নিচে লেখা হয়েছে। এবার এখানে পয়েন্ট যেটা আছে পয়েন্টটা তুলে পয়েন্টের পর পয়েন্টের জন্য 1 এবং পয়েন্টের পরে দুটো ঘর আছে বলে দুটো শূন্য দেওয়া হয়েছে, তার মানে 100। এবার দেখো এখান থেকে বাপাশে দুটো শূন্য, তার মানে এখানে শুধুমাত্র 9, তাহলে 9 দিয়ে যদি 90 কাটা হয় তাহলে হচ্ছে 10। তাহলে এখানে দেখো 10 আর এখানে 100 গুণ করে হয়ে যাবে 1000। এককটা হবে নিউটন পার বর্গমিটার, একে পাস্কালও বলা হয়। তাহলে এখানে হচ্ছে 1000 নিউটন পার বর্গ, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 1000 নিউটন পার বর্গমিটার বা 1000 পাস্কাল। নেক্সট 5.4 প্রশ্ন আছে রক্তের কাজ কি কি। রক্তের কাজগুলি নিম্নরূপ, তার আগে দাগ নম্বর কিন্তু অবশ্যই দিতে হবে, এটা ভুললে চলবে না। 1 নম্বরে আছে রক্ত হজম হওয়া খাদ্যের প্রয়োজনীয় অংশকে সারা দেহের কোষগুলিতে সরবরাহ করে। 2-এ আছে রক্ত সারা দেহের কোষগুলিতে অক্সিজেন সরবরাহ করে। 3 নম্বরে রক্তের মধ্যে থাকা শ্বেতকণিকা দেহের রোগ জীবাণুদেরকে ধ্বংস করে। তাহলে এটি হলো রক্তের কাজ। তোমরা যারা ভিডিওটি দেখছো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দেখে নিই 5.5-এর প্রশ্ন, বলেছে ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত, চাপের ধারণা প্রয়োগ করে ব্যাখ্যা করো। দেখো উত্তর লিখবো আমরা জানি চাপ সমান সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, একটু আগে আমরা একটা অঙ্ক করলাম এই দিয়ে। দেখো এবার লিখবো অর্থাৎ প্রযুক্ত বল নির্দিষ্ট থাকলে ক্ষেত্রফল কম হলে চাপ বেশি হয় এবং ক্ষেত্রফল বেশি হলে চাপ কম হয়, কারণ দেখো এখানে ব্যস্ত সম্পর্ক আছে। ভোঁতা ছুরির কার্যকরী অংশের ক্ষেত্রফল বেশি হওয়ায় চাপ সৃষ্টি করতে বেশি বল প্রয়োগ করতে হয়, অর্থাৎ ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত।
তাহলে এইভাবেই তোমরা প্রশ্নের উত্তরটি করবে, খুব সুন্দর করে খাতাতে হাতে লেখা করে। এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। নেক্সট আমরা দেখব 5.6 প্রশ্নটি। বলছে মানবদেহে কিভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বামনিলয়ে পৌঁছায়। দেখো উত্তরটি আমরা এইভাবে করব, মানবদেহে বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে পৌঁছায়। বাম অলিন্দ সংকুচিত হলে বাম অলিন্দ ও বামনিলয়ের সংযোগস্থলে থাকা দ্বিপত্রক কপাটিকার মাধ্যমে বিশুদ্ধ রক্ত বামনিলয়ে পৌঁছায়। তাহলে এখানে তোমরা একটু মাধ্যমে বিশুদ্ধ রক্ত কথাটি লিখে নেবে, এখানে অ্যাড করে নেবে, তারপরে বামনিলয়ে পৌঁছায়। প্রশ্ন আছে, জলে গোলার পরে চিনিকে আর চোখে দেখা যাচ্ছে না, কি পরীক্ষা করলে তুমি বলতে পারবে যে চিনি হারিয়ে যায়নি, ওই দ্রবণেই আছে। দেখো আমরা 5.7 উত্তরটি লিখব, জলে গোলার পর চিনিকে আর দেখা যায় না, কিন্তু ওই দ্রবণে চিনির উপস্থিতি বুঝতে পাতন বা কেলাসন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। তাহলে দুটো পদ্ধতি, একটা হচ্ছে পাতন আর একটা হচ্ছে কেলাসন। এবার আমরা 6 দাগের প্রশ্নের উত্তরগুলি দেখব। দেখো 6 দাগে কি ছিল, 3 বা 4টি বাক্যে উত্তর দাও। এখানে 6টি প্রশ্ন ছিল 3 নম্বর করে। 6.1 প্রশ্ন ছিল, স্ট্রেপ্টোমাইসিস হলো উপকারী ব্যাকটেরিয়া, বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। দেখো আমরা প্রশ্নটির উত্তর লিখব 6.1 দাগ নম্বর দিয়ে, ব্যাকটেরিয়া সাধারণত মানুষের দেহে নানা রোগ সৃষ্টি করে, কিন্তু কিছু ব্যাকটেরিয়া আছে যারা মানুষের উপকার করে, যেমন স্ট্রেপ্টোমাইসিস। এদের থেকে ওষুধের গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে প্রায় 50টিরও বেশি ব্যাকটেরিয়ানাশক, ছত্রাকনাশক ও পরজীবী নাশক ওষুধ পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন হলো স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া ঔষধ। তাহলে এইভাবেই তোমরা কিন্তু উত্তরটা করবে। এটা 3 নম্বরের প্রশ্ন, 3 বা 4টি বাক্যে উত্তর দেওয়ার কথা ছিল। দেখো আমরা এখানে টোটাল 4টি বাক্যে উত্তরটি সম্পন্ন করেছি। নেক্সট 6.2 প্রশ্ন আছে, জলে দ্রবীভূত হওয়ার পরে নুনকে ওই দ্রবণ থেকে ফিরে পেতে হবে, এই কাজে কোন পদ্ধতিটি পরিস্রাবণ না পাতন, অনুপযুক্ত এবং কেন। দেখো উপযুক্ত কোনটি সেটা চাওয়া হয়নি, বলেছে অনুপযুক্ত কোনটি এবং কেন অনুপযুক্ত। তাহলে আমরা উত্তর এইভাবে করব, জলে দ্রবীভূত হওয়ার পরে নুনকে সেই দ্রবণ থেকে ফিরে পেতে পরিস্রাবণ ও পাতন প্রক্রিয়ার মধ্যে অনুপযুক্ত পদ্ধতিটি হলো পরিস্রাবণ। এবার কারণটা আমাদেরকে লিখতে হবে, কারণটা আমরা নিচের প্যারাগ্রাফ করে লিখব। পরিস্রাবণ পদ্ধতিতে জলে অদ্রাব্য বস্তুকে মিশ্রণ থেকে পৃথক করা যায়, কিন্তু জলে সম্পূর্ণ দ্রবীভূত পদার্থকে ওই পদ্ধতিতে দ্রবণ থেকে পৃথক করা যায় না। কিন্তু নুন কি হয়, নুন না সম্পূর্ণ জলে গুলে যায়। তাহলে নুন জলে সম্পূর্ণ দ্রবীভূত হওয়ার কারণে নুন জল থেকে নুনকে আলাদা করার অনুপযুক্ত পদ্ধতিটি হলো পরিস্রাবণ। তাহলে এখানে পাতন কিন্তু সঠিক পদ্ধতি, কিন্তু আমাদেরকে চাওয়া হয়নি, আমাদেরকে চাওয়া হয়েছিল অনুপযুক্ত কোনটি এবং কেন। সেই জন্য আমরা উত্তরটি এইভাবে করলাম। নেক্সট কোশ্চেন 6.3 বলছে, বল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তাহলে বল সম্পর্কে তোমাকে জানতে চাওয়া হয়েছে। দেখো সবার প্রথমে বলের সংজ্ঞাটি আমরা লিখে নেব। বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করা হয় বা করার চেষ্টা করা হয়, তাকে বলা হয় বল। বল প্রয়োগ করে বস্তুর আকার বা আকৃতিরও পরিবর্তন করা যায়। তাহলে এখানে যেহেতু বলের সম্পর্কে ধারণা দিতে বলা হয়েছিল, তাহলে আমরা একক দুটোও লিখে দেব। বলের এসআই একক হলো নিউটন এবং সিজিএস পদ্ধতিতে একক হলো ডাইন। নেক্সট কোশ্চেন 6.4 মানবদেহে প্রশ্বাস আর নিঃশ্বাস প্রক্রিয়া কিভাবে ঘটে। দেখো এখানে আমরা প্রশ্নের উত্তর লিখব। প্রথমে হেডিং করে নেব মানবদেহে প্রশ্বাস ও নিঃশ্বাস প্রক্রিয়া, বলে নিচে থেকে উত্তর শুরু করব। মানবদেহে শ্বাসবায়ু গ্রহণ করাকে বলা হয় প্রশ্বাস এবং শ্বাসবায়ু নির্গত হওয়াকে বলে নিঃশ্বাস। এই প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে মধ্যচ্ছদা ও পাঁজরের মধ্যবর্তী পেশি। মধ্যচ্ছদা সংকুচিত হলে বক্ষগহ্বর প্রসারিত হয়ে ফুসফুসে বায়ু প্রবেশ করে, অর্থাৎ প্রশ্বাস প্রক্রিয়া সম্পন্ন হয়। আবার মধ্যচ্ছদা উপরে উঠে এলে বক্ষগহ্বর আবার আগের অবস্থায় ফিরে যায়, তখন ফুসফুসের ওপর চাপ পড়ে, ফুসফুসের বায়ু বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ নিঃশ্বাস প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে দেখো প্রশ্বাস এবং নিঃশ্বাস প্রক্রিয়া সম্পন্ন হলো এবং টোটাল প্রক্রিয়াটি হচ্ছে এটি। তোমরা পারলে বইয়ের থেকে যে নিঃশ্বাস প্রশ্বাসের চিত্রটি আছে, এই চিত্রটি তোমরা পাশে এঁকে দিতে পারো, না এঁকে দিলেও কোনো সমস্যা নেই, একটা রেখাচিত্রের মাধ্যমে তোমরা দেখিয়ে দিতে পারো। পরের প্রশ্ন 6.5 বলছে, সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি, ব্যাখ্যা করো। দেখো এটির উত্তর আমরা কিভাবে করব। দেখো প্রথমে আমরা প্রশ্নটি লিখে নিতে পারি, এবার উত্তর করব। পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস হলো সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদের মূল শক্তির উৎস হলো সূর্য। বহু কোটি বছর আগে উদ্ভিদের অবশেষ মাটির নিচে চাপা পড়ে চাপ ও তাপে ধীরে ধীরে কয়লায় পরিণত হয় এবং উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পাললিক শিলার নিচে থাকতে থাকতে বহু কোটি বছর পরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়।
এই পেট্রোলিয়াম থেকে ডিজেল, পেট্রোল, কেরোসিন ইত্যাদি জীবাশ্ম জ্বালানি পাওয়া যায়। সুতরাং বলা যায় যে সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি। তাহলে এটি কিন্তু উত্তর হয়ে গেল। এটা সুন্দর করে তোমরা লিখে ফেলবে খাতাতে, অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, পরে খাতাতে তোমরা লিখে নেবে। দেখো সেটের শেষ কোশ্চেন 6.6 বলছে তোমার বন্ধুর ওজন 60 কেজি আর উচ্চতা 4.5 ফুট। তোমার ওই বন্ধুর দেহভর সূচক নির্ণয় করো। তোমার বন্ধুর দেহভর সূচক সম্বন্ধে তোমার মতামত লেখো। দেখো উত্তরটি আমরা এইভাবে করব। 6.6 আমরা জানি দেহভর সূচকের যে সূত্রটি আছে সেটি হচ্ছে দেহের ওজন, এটা কেজিতে, এবং দেহের উচ্চতা এটা মিটারে। দেখো এখানে বন্ধুর ওজন দেওয়া ছিল 60 কেজি, তাই লিখেছি বন্ধুর ওজন 60 কেজি। বন্ধুর উচ্চতা দেওয়া ছিল 4.5 ফুট, এটা ফুটে থাকলে হবে না, যেহেতু এখানে মিটারে পরিণত করতে হবে। তাহলে ফুট থেকে মিটারে যেতে গেলে 0.3048 মিটার দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা গুণ করার পরে উত্তর আসবে 1.37 মিটার। এবার দেহভর সূচকের সূত্র অনুযায়ী আমরা যদি মান বের করি, তাহলে বন্ধুর ওজন মানে 60 কেজি বাই উচ্চতা তার স্কোয়ার 1.37 তার স্কোয়ার, এখানে উত্তর হয়ে যাচ্ছে 31.91। তাহলে দেখো এখানে মন্তব্য করতে বলা হয়েছিল, তো লাস্টে আমরা মন্তব্য করব দেহভর সূচক 30 থেকে 40 বা তার বেশি হলে তা মোটা হয়ে যাওয়া বা স্থূলত্বের নির্দেশ করে। অর্থাৎ যে বন্ধুর দেহভর সূচক নির্দেশ করা হয়েছে সে কিন্তু মোটা হচ্ছে, তাকে দেহর যে ওজন সেটা কন্ট্রোল করতে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা সমস্ত উত্তরগুলি বুঝতে পেরেছো এবং সেগুলি খাতাতে সুন্দর করে লিখেও নিয়েছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে।